আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস। এদিনই ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বদলে দেয় দেশের রাজনৈতিক বাস্তবতা। জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের গল্প নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগ, মানুষের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের শুরু। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই 2024। সরকারি চাকরিতে কোটা নিয়ে মীমাংসিত বিষয় নতুন করে আসে আলোচনায়। উচ্চ আদালত কোটা ব্যবস্থা আবারও বহাল করলে বিক্ষুব্ধ হয় ছাত্র সমাজ। গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পেছনে তখন স্বৈরাচারী শাসনের বিরোধী মত দমনের এক যুগেরও বেশি সময়ের দমন, নির্যাতন আর নিপীড়নের কালো অধ্যায়। ছাত্রদের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা উগ্রভাবে বল প্রয়োগ করলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ। রাজপথে নামে ছাত্র, তরুণ, অভিভাবক, শ্রমজীবী মানুষ। ধীরে ধীরে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে, যেখানে প্রতিটি দিন ছিল উত্তেজনায় ভরা, প্রতিটি রাত ছিল অনিশ্চয়তা। এই আন্দোলনে সম্মুখভাগে ছিলেন শিক্ষার্থীরা। তবে বিভিন্ন পর্যায়ে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন ও অংশগ্রহণ করে এই গণ আন্দোলনে। একই সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততায় এটি একটি বিস্তৃত গণ আন্দোলনে পরিণত হয়। সংঘর্ষ, প্রাণহানি আর অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন পৌঁছে যায় চূড়ান্ত পরিণতিতে। ৩৬ দিনের ছাত্র জনতার লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত পতন ঘটে তৎকালীন সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। শুরু হয় বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। এখন আমি যদি আপনার সেই 52 সালের রাজনীতি করতে যাই, ইভেন আপনার 82, 84 অথবা 91, 92 রাজনীতি করতে যাই, সেটা সঠিক হবে না। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে। সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি প্রশ্ন তোলার সাহস, অধিকার আদায়ের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বাঁক, যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে জনতার শক্তি যখন এক হয় তখন বদলে দিতে পারে একটি দেশের গতিপথ। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাইয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং গণতন্ত্রে উত্তরণের পথ তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। সকালে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শহীদদের স্মরণে শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জুলাই শুধু একটি আন্দোলন নয়, এর মধ্য দিয়ে দেশ পরিবর্তনের পথ তৈরি হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশে আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এছাড়া ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক। বলেন, বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীলতার পেছনে পতিত সরকারের কোনো যোগসূত্র আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও কাঙ্ক্ষিত প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে? ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা বলছেন, জেকে বসা একটা ব্যবস্থার পরিবর্তন কেবল 2 বছরেই সম্ভব নয়, তবে পরিবর্তনটা আনতে হবে সরকারকেই। আর বিশ্লেষকের মতে অন্তর্বর্তী সরকারের আমলে ঘাটতি থাকলেও পরিবর্তনের প্রত্যাশা এখনও শেষ হয়ে যায়নি। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। 24 মাস আগের বর্ষা বিপ্লব বাঙালির রাজনৈতিক জীবনে যেন এক ফাগুনের গান। রাজপথ ভেসেছে রক্তে, বিনিময়ে আকাশে উঠেছে এক নতুন সূর্য। কিন্তু সে রক্তের ঋণ কতটা শোধ দিল বাংলাদেশ? কতটাই বা আশার সঞ্চার করলো বর্ষার ফাল্গুনী সূর্য? 5 আগস্টে 2 বছর পরে দেখা যাচ্ছে আবার আমরা একদম সম্পূর্ণ আগের যেই রাজনীতি ছিল মোটামুটি ওই জায়গাতে আবার ফিরে গেছি। স্থিতিশীল একটা বাংলাদেশ চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো যে বৈষম্যগুলো আগে চলে আসতেছিল সেগুলো শেষ হয়ে যাবে, একদম নতুন একটা বাংলাদেশ আমরা পাবো। কিন্তু তা না হয়ে বাংলাদেশে একই সাথে উগ্র ডানপন্থী রাজনীতির উদ্ভব ঘটেছে। ইতিমধ্যেই একটা সরকার মধ্যবর্তী সময়ে 1.5 বছর ছিল, ওনারা যে কন্ট্রিবিউশনটা রাখার কথা ছিল অনেকটাই হয় নাই আসলে বাস্তবতা যেটা। সংস্কার, বিচার আর গণতন্ত্র, জুলাইয়ের পর এমন গ্রাফিতি দেখা যায় রাজপথের দেয়ালে দেয়ালে। এক দশকের বেশি সময় পর 2026-এর ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে। 17 বছর পর ক্ষমতায় আসে বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দলের আসনে জামায়াত ইসলামী আর দল গঠন করেই সংসদে তরুণদের দল এনসিপি। প্রাথমিকভাবে এটিকেই আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু বলে মনে করছেন জুলাইয়ের ছাত্র নেতারা। বাংলাদেশে 16 বছরের যেই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার চেপে বসেছিল, যার বিরুদ্ধে অনেকেই আন্দোলন করতেছিল গত 16 বছর ধরে, রাজনৈতিক সামাজিক, কিন্তু সফল হচ্ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারকে উৎখাত করতে এদেশের ছাত্র জনতা সক্ষম হয়েছে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যদিকে সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দল এখনও বিপরীত মুখে। যদিও সংবিধান সংশোধন কমিটি গঠন করে এই পথে যাত্রা শুরু করেছে সরকারি দল, আবার বিরোধীরা তা বর্জন করে রাজপথের আন্দোলনে। তবে সংস্কারের পথটি সহজ নয় বলে মনে করছেন জুলাইয়ের ছাত্র নেতারা। একটা পরিবর্তন হবে, হয়তো 2 বছরে হয়নি, 5 বছর লাগবে, 10 বছর লাগবে, ধীরে ধীরে এটা হবে। কিন্তু আমাদের সবাই একসাথে এখানে কাজ করতে হবে। আপনি যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারেন, যোগ্য মানুষটাকে যোগ্য জায়গায় বসাতে পারেন, তাহলে বাকি সব সমস্যার অটো সমাধান হয়ে যায়। গণঅভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। প্রথমে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, আর এখন তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। দেশ আসলে কতটা এগোলো? প্রত্যাশা বাড়ছে যে এটা নতুন ধরনের সরকারের সরকার পরিচালনার একটা দৃষ্টান্ত। সাবেক ঐকমত্য কমিশনের এই সদস্য বলছেন, এখনো আশা শেষ হয়নি। যে সম্ভাবনাটা ছিল সেটা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে সেটা বলবো না, কিন্তু এই সম্ভাবনাটা আরো সুদৃঢ় হতে পারতো। সেইখানে অন্তর্বর্তী সরকার একটা ঘাটতি রেখে গেছে, কিন্তু সম্ভাবনাটা আছে। এখন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে অন্তরায়গুলো সেগুলো নিয়ে দেখতে হবে আর কি। রক্তাক্ত জুলাইয়ের 2 বছর পর জুলাইয়ের আকাঙ্ক্ষা, নতুন বন্দোবস্ত, সংস্কার, বিচার সবকিছু নিয়ে ছাত্র জনতা, সাধারণ মানুষ বেশ কিছুটা হতাশ হলেও এই নতুন সরকারকে সময় দিতে চায় আরও একটু বেশি। তবে এর মধ্যে এই সরকার আবার এক স্বেচ্ছাচারী সরকারের রূপ না নেবে এমন প্রত্যাশা যেমন সবার, তেমনি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কামনাও রয়েছে সবার। তবে এই সময় কতটা সময় গিয়ে রূপ নেবে তা কেবল এখন বলে দিতে পারে বাংলাদেশের ক্যালেন্ডারের পাতা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। কোনো অজুহাত দিয়ে জ্বালানি খাতের সংকট এড়াতে চায় না সরকার। ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত এই খাতের সমস্যার সমাধানে সময় লাগবে। এজন্য নিরন্তর চেষ্টা করছে সরকার। বিকেলে রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে সফলতার কৃতিত্ব দেন দেশের জনগণকে। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। দশকের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নানা সময় ধারাবাহিক আন্দোলন হলেও 2024-এর কোটা সংস্কার আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের। 36 দিনের টানা আন্দোলনে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা।
অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার দাবিদার একক কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। কথা বলেন চলমান জ্বালানি সংকট নিয়েও। জনগণের কষ্ট লাঘবে সরকার নিরন্তর কাজ করছে বলে আশ্বস্ত করেন তিনি। জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই কথাটাও সত্য যে কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। কারো গালগল্পে কান্না দিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের পাশে আছে বলে আবারও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। যাদের চিকিৎসা প্রয়োজন। রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় এসব সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দাবি, পরিকল্পিত মব সৃষ্টির অংশ হিসাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে ছাত্র শিবির। অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদ ও শিবিরের নেতারা বলছেন, পরিকল্পিতভাবে তাদের হেনস্থা করেছে ছাত্রদল নেতারা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে যোগসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা নানা দাবি দাওয়া সংবলিত প্লাকার্ড নিয়ে অবস্থান করছিল দুপুরে। এ সময় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, যা থেমে থেমে চলতে থাকে দফায় দফায়। আহতদের নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরের পর সেখানেও অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর আবারও শুরু হয় দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। যোগসু ও শিবির নেতাকর্মীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংবলিত প্লাকার্ড নিয়ে অবস্থান নিলে তাদের হেনস্থা ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা একদম ভবনের সামনে এসে একটা জায়গায় বসে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করি। তারপরে ছাত্রদলের একটা বড় দল আসে, প্রায় 70-80 জন বা 100 জন হবে, এসে তারা আমাদের উপরে ওখানে ধাক্কাধাক্কি করে আমাদের বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমাদের যে পোস্টারগুলো ছিল এগুলো তারা ছিঁড়ে ফেলে। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় নিজেদের অবস্থান জানাতে বিকেলে সংবাদ সম্মেলন ডাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। তাদের দাবি, দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। বহিরাগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিবিরে বিভিন্ন ফৌজদারি নেতৃবৃন্দ যারা বহিরাগত তাদেরকে এনে একটা মব সৃষ্টি করা হয়। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বারবার অনুরোধ করে সেখানে মেহমানদেরকে
যোগ্য সম্মান দেওয়ার জন্য। তারপরও তারা বারবার যখন মব সৃষ্টি করছিল, তখন সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে ইউজিসি চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানের রক্ষার্থে তাদেরকে অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা এই মববাসদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। দুপুরে ঢাকা কলেজ ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও একইভাবে সংঘর্ষে জড়ায়। আর বিকেল ৩টায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বকশীবাজারের আলিয়া মাদ্রাসার সামনে। এতেও আহত হন বেশ কয়েকজন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। 11 কর্মদিবসের মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর শিশুকন্যা জান্নাতুল মাওকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ধর্ষণ ও হত্যার শিকার জান্নাতুল দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু জানান, গত 20 জুলাই শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করে এলাকারই রাজমিস্ত্রি রবিউল শিকদার। পরে তাকে আটক করে পুলিশে দেয় এলাকার মানুষ। প্রাথমিক অবস্থায় ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর 164 ধারায় জবানবন্দি দেয় সে এবং ডিএনএ ময়নাতদন্ত রিপোর্টেও অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হয়। 20/7/26 তারিখে আমাদের শিশু জান্নাতুল মাওকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা সংক্রান্তে যে মামলাটা রুজু হয় 21/7/26 তারিখে, সেই মামলাটি তদন্ত কার্যক্রম শেষে এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হয়েছি। আমাদের মামলার অভিযোগপত্র নম্বর হচ্ছে 167। আমরা 11 কার্য দিবসের মধ্যে সকল প্রকার তদন্ত কার্যক্রম শেষ করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।